Em của một toàn khỏi có chạy nhiều lắm cái lượng gì nữa ra em nó còn có chạy được ra nhiều gì em ăn xô lai ăn dâu cái này ăn xô lai con dâu thôi ăn dâu ngon hơn này của ai Edit pura cái đồ cái hả? ছোট দেখে খাও ভাই এটা তো খোঁচা দিলেই তো হয়ে যায় তুমি চিকনটা এটা দিয়ে দাও হ্যাঁ এটা খোঁচা বেশি খাওয়াই দিই দাও হ্যাঁ এটা ছিল ভিয়েতনামের অনেক বিখ্যাত একটা আইসক্রিম। ভিয়েতনামে যাবে কেউ আর এই আইসক্রিম খাবে না তা তো হবেই না। সো আমরা যখন নাইট মার্কেটে গিয়েছিলাম সেখানে যে আমার টার্গেট ছিল এই আইসক্রিমটা খাবো। আমি আসলে জানতাম না যে নাইট মার্কেটের স্ট্রিটেই এই আইসক্রিমটা পেয়ে যাব। তো জাস্ট এন্ট্রি নেওয়ার সাথে সাথেই দেখি যে এক কর্নারে এক লেডি আইসক্রিম বিক্রি করছে। তো আর অপেক্ষা কিসের সাথে সাথেই নিয়ে নিলাম আইসক্রিম আর আমরা এই তো আইসক্রিম এনজয় করছি। ওকে 까만데. 네, 까만다. 알다가. আমার স্মোকটাই ঠিকঠাক হয়নি, বাকি সবার স্মোকটা অনেক সুন্দর হয়েছে। আর নাইট মার্কেট শেষ করেই আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। এখানে স্ট্রিট মার্কেটে আসলে স্ট্রিটে তেমন যেসব খাবারগুলো আছে এগুলো আমাদের খাওয়ার মতন না, কারণ বলা যায় না যে কোনটা কোন অয়েল দিয়ে ওরা ভাজে। তো আমরা ওখানে আশেপাশেই বাচ্চারা যেহেতু খাবে একটা সুন্দর রেস্টুরেন্টে চলে গেলাম যেখানে সব খাবারই অ্যাভেলেবল। বাট প্রবলেম একটাই, যেহেতু সানডে ছিল, সানডেতে স্পেসটা অত মানে ছিল না। তো যাই হোক, লাকিলি এই রেস্টুরেন্টটাতে ওদের তিনতলার যে প্লেসটা ফ্যামিলি প্লেস, এটা একটু খালি ছিল, তো সেখানেই আমরা চলে। আর এই মেনুটা আমি দেখাচ্ছি এই খাবারের দামগুলো শো করার জন্য। যেমন 1,95,000 ডং একটা পিৎজা, তারপর 1,30,000 ডং পিৎজা, বুঝতেই পারছেন কেমন প্রাইস। আমি আগেও বলেছি ওদের 1 লাখ টাকা, 1 লাখ ডং ইজ ইকুয়াল টু আমাদের 500 বিডিটি, মানে 500 টাকা। তো আমি এখানে একটা মালয়েশিয়ান রাইস, যেহেতু আমার তো রাইসের প্রতি একটু ক্রেভিংসটা বেশি, মালয়েশিয়ান রাইস আর হচ্ছে জুস আর সাথে পিৎজা অর্ডার করে। তবে এটা মানতে হবে যে ওদের জুসগুলো প্রত্যেকটাই একদম ফ্রেশ। যেমন ওই যে আমি অরেঞ্জ জুসটা অর্ডার করেছি, এটার প্রাইস ছিল 48,000 ডং। এই তো সব কিছু মিলিয়ে আমাদের অর্ডারটা অলরেডি প্লেস। ওরা ওদের প্রত্যেকটা খাবারের মধ্যে কি যেন একটা পাতা ইউজ করে, পাতাটার স্মেলটা আমার খুব একটা ভালো লাগেনি। আর এই পাতাটার অ্যাকচুয়ালি নাম কি আমি সেটা উদ্ধার করতে পারিনি, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টস। আর সাথে ছিল স্টিম রাইস। আর ওদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করে এটা যে বিফ সেটা ক্লিয়ার করার পরেই আমি এই বিফ ভেজিটেবলটা অর্ডার করেছিলাম। আর সাথে ছিল এই যে ডিম পোচ টাইপ আর হচ্ছে ফ্রাইড রাইস। ওদের ফ্রাইড রাইসটা সত্যি অসাধারণ, আমার সবসময় খুবই ভালো লেগেছে।
দ্যাট ওয়াজ রিয়েলি ডেলিশিয়াস, বুঝাই যাচ্ছে। Yeah, that's the tax. Too much. It's 8%. আমাদের ফুডগুলোর বিল যে এসেছে সেটার সাথে ট্যাক্স ছিল 8%, সেটা নিয়েই একটু কথোপকথন চলছিল আর কি। আর এই যে একজন ভিয়েতনামি লেডি আমার মেয়েকে দেখেই রাস্তার মধ্যে কোলে নিয়ে নিল। আসলে ওদের তো সানডে, চারিদিকে মিউজিক হচ্ছে, সব কিছু মিলিয়ে তারা রাস্তার মাঝেই অনেক এনজয় করছে। পরদিন সকাল সকাল আমরা যে হোটেল স্টে করছিলাম ঠিক সেখান থেকেই ভিয়েতনামে যে বাইক ভাড়া পাওয়া যায় সেখান থেকে বাইক নিয়ে নিলাম, যেটা 24 ঘন্টার জন্য 2 লাখ ডং ছিল, মানে বাংলাদেশি টাকার 1000 টাকা সারাদিন। বাট আমরা আসলে সারাদিন ঘুরতে পারিনি, সারাদিন কেই বা ঘুরে, একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে তো খাওয়া দাওয়া হোটেল এসব নিয়েই ব্যস্ত ছিলাম, সো সেভাবে আর ঘোরা হয়নি। আর ব্যাড লাক যে আমরা কোথাও ঘুরতে গেলেই আমার ছেলেটা অসুস্থ হয়। হানয় সিটির মধ্যেই আমরা পরদিন সকালে আরও একটা হোটেল রুম চেঞ্জ করেছিলাম, তো এটাই হচ্ছে সেইটা। এবারে আমাদের রুমটা অতটা ছোট না আবার অতটা বড় না, মিডিয়ামের মধ্যে পড়েছে। আর যেহেতু সিটির মধ্যে ওদের সব কিছু ভিউ মোটামুটি হোটেল রুমগুলো এইরকমই আর কি, তো আমাদের এই প্লেসটা বেশ ভালোই লেগেছে। আর হানয় সিটির মধ্যেই থাকবো বিধায় এই টাইপের আর কি, এই যে পিছন দিকে ওদের লোকাল ঘরবাড়িগুলো, আমার এসব লোকাল ঘরবাড়ি দেখতে বেশ ভালো। আমাদের লাগেজগুলো রেখে আমরা এখন বাইকে করে হ্যালো কি অবস্থা, এখানে এসে বাইক চালাতে তো আমার ড্রাইভার মনে হয় তুমি পারে গিয়ে উঠবা। স্মাইল মাম্মি তুমি টাকা বাবা রাবিন, হাই আই যাও মাম্মি। গো কোনো হর্ন নাই, হর্নের কোনো অপশন নাই। এই দেশে কথায় কথায় কেউ হর্নও বাজায় না, আবার রাস্তাঘাটে কেউ ট্রাফিক সিগন্যালও ভঙ্গ করে না, সো রাইডিংটা অনেক বেশি সেফ। আর একটা বাইকে 4 জন মিলে যাওয়াটাও অনেক বেশি মজার এই দেশে, যেটা অহরহই হয়। আমি বিষয়টা খুব এনজয় করেছিলাম এবং আমার বাচ্চারা অনেক মজা পাচ্ছে। আর এখন আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি সেন্ট জোসেফ ক্যাথেড্রালে, যেটা কি না ভিয়েতনাম শহরের অনেক পুরাতন একটি চার্চ, যেটা স্থাপিত হয়েছে 1960 সালে। হানয় সিটির কয়েকটি ভিজিটিং প্লেসের মধ্যে এটাও অন্যতম একটি, যেখানে কি না সানডেতে তারা তো তাদের যেই প্রে সেটা করতে আসেই, পাশাপাশি যারা আমরা ভিজিটর আছি তারাও ওইটা দেখার জন্য অনেক বেশি ভিড় জমায়, তাই এই জায়গাটাতে অনেক বেশি ক্রাউড থাকে এই সময়। আর এটার আশেপাশে অনেক সুন্দর সুন্দর বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, তো আমরা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করার পরে একটা রেস্টুরেন্টে যেয়ে কিছুক্ষণ সময় পার করলাম। আর এই তো দেখছি তাদের কালচার, তাদের কি রুলস, সব কিছু ওভারঅল ভালোই, খারাপ না। আপনারা আসলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। চার্চ ভিজিট শেষে এরপরেই আমরা চলে যাব হানয় সিটি লেকে, যেটা কিনা অনেক সুন্দর। আমি আসলে আসার আগে এই হানয় সিটির যেই প্লেসগুলো, ট্যুরিস্ট প্লেসগুলো যেটা সবাই আসলেই ভিজিট করতে যায়, সেগুলো একটু নেটে দেখে নিয়েছিলাম যে কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় কোথায় ঘুরলে ভালো লাগে। আর এছাড়াও এই যে বাইক নিয়ে ওদের একদম এলাকার মধ্যে দিয়ে ঘোরাঘুরিটা আমার ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট মনে হয়েছিল। এখন এই যে চলে এসেছি হানয় সিটি লেকে, এটা অনেক পপুলার একটা লেক। এই লেকেও সানডেতে এত মানুষ, এত ক্রাউড যে দেখবেনই আপনারা। এখন
এই লেকে সবাই যেরকম ঘোরাঘুরি করছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, সব কিছুর মাঝেই আমরা যে মিউজিকটা এতক্ষণ দেখলাম, এই মিউজিকটা সবাইকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। আর অনেকেই আছে যাদেরকে মিউজিক শুনে অনেক খুশি হয়ে তাদেরকে টিপস দিচ্ছে যেই জায়গাটা মানে গিটারের যে বক্সটা এটা ওরা সামনে সাজিয়ে রেখেছে। অনেকে তাদের মিউজিক শুনেই অনেক হ্যাপি হয়ে এখানে তাদেরকে কিছু টিপস দিয়ে যাচ্ছে। এই তো। আর এই পাশটা ওই যে রাতের বেলা দেখিয়েছিলাম দ্য নোট ক্যাফে, ডান পাশেই নোট ক্যাফে আর বাম পাশেই ম্যাকডোনাল্ডস, সেটাও দেখাবো আমরা যে ভিয়েতনামের হানয় সিটিতে ম্যাকডোনাল্ডসটা কেমন কি এভরিথিং। বিকেলের ঘোরাঘুরি শেষেই আমরা এখন চলে যাচ্ছি আবারও সেই নাইট মার্কেটের দিকে। নাইট মার্কেটের এখানে কেনাকাটার পাশাপাশি কিছু স্ট্রিট ফুড আছে, বাট সেগুলো তো আর খাওয়া যাবে না। তো এখানকার যেই একটা স্পেশাল ব্যাপার ভিয়েতনামিজ রিক্সা, আজকে সেই রিক্সা ভ্রমণটাই করব। এখন শুরু হবে আমাদের সেই বিখ্যাত রিক্সা ভ্রমণ। লেটস গো। Have you ever seen a Vietnamese rickshaw? It's one of the most creative thing I have ever seen. ভিয়েতনামের ঐতিহ্যের মধ্যে এটা একটা one of the most important thing, এই যে ভিয়েতনামি রিক্সা। আর এই রিক্সাতে ঘুরে বেড়ানোটা আরো এই রিক্সায় আমরা 1 রাউন্ড ঘুরলাম 50,000 ডংয়ে, মানে বাংলাদেশি টাকা 250 টাকা মাত্র। আমাদের ড্রাইভারটা অনেক ফ্রেন্ডলি ছিল, তাই ঘুরেও অনেক মজা পেলাম। রিক্সায় ঘুরে আমরা অনেক মজা পেলাম। থ্যাংক ইউ। আজকে আমরা আমি দাদা আমি অনেক এনজয় করছি। রিক্সা ভ্রমণ শেষ করে আমরা এবার চলে যাব দ্য নোট ক্যাফেতে, যেটা ভিয়েতনামের অনেক পপুলার একটা কফি শপ। যেই কফি শপে লাভাররা যে তাদের ছোট ছোট নোট লিখে রেখে আসে, তাদের মনের ইচ্ছাগুলো লিখে রেখে আসে। সেই মনের ইচ্ছা দিয়েই টুকিটাকি স্টিকারগুলো দিয়ে এই রেস্টুরেন্টটা একটা বিশাল কালারফুল একটি নামকরা রেস্টুরেন্টে পরিণত হয়েছে, যেটা কি না ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি পপুলার, দ্য নোট ক্যাফে। এখন চলে যাচ্ছি, আর পাশাপাশি আপনাদেরকে একটু রাতের ভিয়েতনামটাও ঘুরে দেখাবো।
আপনারা এই লাল নীল হলুদ সবুজ স্টিকারগুলো দেখেই বুঝতে পেরেছেন যে এগুলো একটি নোট, যেই নোটগুলো স্টিকার আকারে লাগানো আছে পুরো রেস্টুরেন্টে। প্রত্যেকটা একটি মনের কথা, একটি মনের ভালোবাসার কথা। এরপরেই আপনারা দেখতে পাবেন তারা সানডেতে কিভাবে রাস্তা ব্লক করে নাইট এনজয় করে। এই যে যেমন রোড সাইডে লোকালি লোকজন বসে আছে, তারপর আমরা একটু আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি জানতাম না যে এরকমভাবে রোড ব্লক করে তারা এমন এনজয় করে। আমরা আসলে দেখে খুব অবাকই হয়েছি, পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। তারপরেও আসলে শেষ পর্যন্ত যেতে পারিনি, যাওয়ার ইচ্ছাও হয়নি। দেন আমরা ওখান থেকেই ব্যাক করলাম। এগুলো আসলে পুরোটাই বার, যেখানে তারা আড্ডা দেয় রাতে, সবাই মিলে ফ্রেন্ডসরা আছে সব একসাথে আড্ডা দেয় আর কি। তো আমরা এর মাঝেই পড়ে গেছিলাম, জানতাম না যে এই রোডটা এমন টাইপের। এই তো এখান থেকে খুব শীঘ্রই ব্যাক করে আবার গুগল সার্চ করে একটা রেস্টুরেন্ট, মানে একটু ভাত ভুত খাবো আর কি, সেটার জন্য ইন্ডিয়ান টাইপ একটা রেস্টুরেন্ট খুঁজে বার করলাম। এই যে মাঝি ইন্ডিয়ান ফুড, এসব দেখেই এখানে আর কি আসা। তো দেখি এবার এই মাঝির এক্সপিরিয়েন্স কেমন হয় আমাদের। ঢুকতেই পরিবেশটা আমার খুব ভালোই লাগলো। তারপরে আমি কিছুক্ষণ পরে ওদের ওখানে ইন্ডিয়ান ফুড টুড, যেগুলোতে একটু রাইস ইনক্লুড আছে, সেগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখানে আসলে খাওয়ার প্লাস খাবারের আইটেম কেমন কি, এগুলো আসলে সেভাবে ফটো সেশন করা হয়নি, কারণ সারাদিন ঘোরাঘুরির পরে ভিডিও করার এনার্জি ছিল না। তো টুকিটাকি যা ছবি তুলেছি তাই আপনাদেরকে দেখালাম। আবার এখানে খাবার দাবার শেষ করে আমরা একটু রাতের এই যে চার্চটা আমার দেখার খুব ইচ্ছা ছিল যে রাত্রে এটা দেখতে কেমন লাগে, তাই ওই রোড দিয়ে ঘুরে আসলাম, একটু দেখলাম। অনেক পুরনো এটা একটা চার্চ, আমি কোনো ভূত দেখতে পাইনি, জানি না আছে কি না, জাস্ট জোকিং। ঘোরাঘুরি শেষ করে আমরা যখন ব্যাক করি তখন অলমোস্ট 3:30 4টা। এই ছিল আমাদের ভিয়েতনামের সেকেন্ড ডে। নেক্সটে আসবো আরও মজার কিছু ভিডিও নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।